হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এবং গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে আমরা অনেকগুলো এমসিকিউ তোমাদের আজকে রেখেছি, সেগুলো করাবো। ঠিক আছে, যারা যারা গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট সম্পর্কে জানো না, অথচ ভাবছো যে স্যার মানে বেসিকটা না করিয়ে এমসিকিউ কেন করাচ্ছেন, আমি তোমাদের বলি এমসিকিউ এর মধ্যে দিয়ে আমি তোমাদের বেসিকটা করিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। যেহেতু পরীক্ষার সামনে, ওই জন্য বেসিকের জন্য আমি একটা এক্সট্রা ভিডিও না দিয়ে এমসিকিউ অ্যান্ড বেসিকটাকে একসঙ্গে করাচ্ছি। ঠিক আছে, দেখো, পৃথিবী এবং চাঁদে মহাকর্ষীয় ধ্রুবকের মানের পার্থক্য কত হয়? এই মহাকর্ষীয় ধ্রুবক যেটা এখানে লেখা আছে, এই মহাকর্ষীয় ধ্রুবকের ইংরাজি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, যেটা একটু আগে আমি বলছিলাম, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ডোন্ট ওরি, স্টে টিউন উইথ মি, শেষ পর্যন্ত দেখো, দেখবে কোনো কিছুই বাকি থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টকে কী দিয়ে লেখা হয়? বড় হাতে জি দিয়ে লেখা হয়। ঠিক আছে, তোমরা জানো যে অভিকর্ষীয় ত্বরণ যেটা হয়, যেটাকে ছোটো হাতে জি দিয়ে লেখা হয়, আর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটাকে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়, সেটাকে কী দিয়ে লেখা হয়? বড় হাতে জি দিয়ে লেখা হয়। এটা হলো প্রথম কথা। নেক্সট হচ্ছে, মনে রাখবে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কথার মানে হচ্ছে ধ্রুবক। এই যে কনস্ট্যান্ট মানে কি? ধ্রুবক। অর্থাৎ ধ্রুবক বলতে কি বোঝো? যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্র একই থাকে। তাহলে তুমি বলো, পৃথিবীতেও এর মান যা হবে, চাঁদেও এর মান তাই হবে। তো এদের মানের পার্থক্য কী হবে? দুটোই যখন সেম, তখন তাদের মানের পার্থক্য কী হয়? জিরো হয়। তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে? জিরো অ্যান্সার হবে। সর্বত্র, ঠিক আছে, সর্বত্র অর্থাৎ কোন গ্রহে আছে, কোন উপগ্রহে আছে, কোন নক্ষত্রে আছে, সেটা ম্যাটার করে না। ইভেন কোন মিডিয়ামে আছে, অর্থাৎ জলে যদি মাপো সেম হবে, যদি তুমি মহাকাশে মাপো তাও সেম হবে। তো সর্বত্র সমান। ঠিক আছে, এর মান কি হয়? সর্বত্র তোমার কি হয়? সমান হয়। এরকম ইম্পর্ট্যান্ট পয়েন্ট। ওকে, চলো নেক্সট আমরা তাহলে প্রথম এখানে দুটো জিনিস তুমি জানলে। এক, মহাকর্ষীয় ধ্রুবক যাকে জি দিয়ে ধরা হয়, যে একেবারে জানো না, এবং যেহেতু সব জায়গায় এর মান সমান, তাই কোনো দুটো জিনিসে এটার মানের পার্থক্য কী হবে? জিরো হবে, কারণ সমান জিনিস দুটোর মানের পার্থক্য কী হয়? জিরোই হয়। ঠিক আছে, চলো নেক্সট আমরা 2 নম্বর দেখে যাব। আচ্ছা, নেক্সট তোমাদের বলছে মহাকর্ষীয় ধ্রুবকের মান কোনটা। ঠিক আছে, এটা বোঝানোর জন্য তোমাকে আগে একটা বেসিক জিনিস জানতে হবে। তো চলো আমরা একটা কাজ করে একটা বেসিক জিনিস একটু জেনে নিই। ঠিক আছে, প্রথমে ধরো এখানে একটা বস্তু আছে, এখানে আর একটা বস্তু আছে। ঠিক আছে, এর মান হচ্ছে M1, বা এর মান হচ্ছে ছোটো হাতের এম, আর এর মান হচ্ছে বড় হাতের এম। ঠিক আছে, এদের যে মিড পয়েন্ট, এটা সার্কেল যদি ধরে নাও তাহলে এর মধ্যবিন্দু থাকবে, আর সার্কেল না ধরলেও যে কোনো কিছু তো মধ্যবিন্দু থাকেই থাকে। ঠিক আছে, এই মধ্যবিন্দু দুটোকে যদি জয়েন করো, এবার এই মধ্যবিন্দুকে যুক্তকারী যে লাইন তুমি এখানে পাচ্ছ, এই লাইনটা দেখো, সাপোজ এই সবুজ কালারের লাইনটা। ঠিক আছে, এই লাইনটা হচ্ছে এই দুটো যে মাস আমি এঁকেছি, বা দুটো যে ভর আমি এঁকেছি, সোজা কথা বলতে বস্তু এঁকেছি, তাদের মধ্যেকার দূরত্ব। তা আমি এই ডিস্টেন্সটাকে আমি কী ধরে নিচ্ছি? এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিচ্ছি আর, ছোটো হাতের আর। ঠিক আছে, তাহলে এই বস্তুকে আকর্ষণ করবে, আবার এই এম, বড় হাতের এম বস্তুটাও ছোটো হাতের এম বস্তুকে আকর্ষণ করবে। ঠিক আছে, এদের মধ্যে যে ফোর্স কাজ করবে, সেই ফোর্সকে কী দিয়ে লেখা হয় সেটা বলে দিই। এদের মধ্যে যে ফোর্স কাজ করবে সেটাকে লেখা হয় বড় হাতে জি এর মান ইন্টু দুটো ভরের গুণফল বাই আর এর স্কোয়ার। মানে ফোর্স ইকুয়াল টু কী হবে? বড় হাতের জি, তার মান হবে ইন্টু বড় হাতের এম ইন্টু ছোটো হাতের এম, মানে দুটো ভরের গুণফল, বাই এদের মধ্যে যে দূরত্ব, যেটাকে আমি আর ধরছি, তার হোল স্কোয়ার, বা তার স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তার মানে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ, যদি এই বড় হাতের জি এর মান এখান থেকে আমি বের করার চেষ্টা করি, তাহলে আমি কী করবো? জিটাকে এইদিকে রাখবো। তাহলে ফোর্সকে আমি যদি এফ বলে ধরে নিই, ফোর্সকে যদি আমি ছোটো হাতের এফ বলে ধরে নিই, বা তুমি বড় হাতের এফও লিখতে পারো, বড় হাতের এফ বলে ধরে নিই, তাহলে এফের সঙ্গে আমার কী গুণ হচ্ছে বলো তো? এফের সঙ্গে আমার আর এর স্কোয়ার গুণ হচ্ছে। ঠিক আছে, কিন্তু তলায় আমার কী চলে আসছে? এই দুটো কী হবে? এদিকে আসলে আমার তলায় চলে যাবে, অর্থাৎ বড় হাতের এম ইন্টু ছোটো হাতের এম। তো তুমি দেখতে পেলে জি এর ভ্যালু বার করার জন্য এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হয়। জি এর ভ্যালু বার করার জন্য কী করা হয়? এই ফর্মুলাটাকে কী করা হয়? অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো যদি জি এর মান এখান থেকে জানা হয়, তাহলে তোমরা দেখবে জি এর যে মান দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 6.6। অ্যাকচুয়ালি এভাবে জি এর মান বেরোয় না, জি ইকুয়াল টু এটাকে লেখা যায়, এই ফর্মুলা দিয়ে জি ইকুয়াল টু কী করা যায়? এটাকে লেখা যায়, কি লেখা যায়? 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার কোথা থেকে আসে সেটাও একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো, তুমি দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি, ফোর্সকে আমরা নিউটন দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, ফোর্সকে আমাদের নিউটন,
নিউটন ইন্টু মিটার স্কোয়ার কেন? কারণ দেখো ডিস্ট্যান্স তো আমরা মিটারে মাপি, এই যে আরকে আমরা কিসে মাপবো? মিটারে মাপবো। তো মিটারে এখানে এর স্কোয়ার আছে মানে মিটারেরও স্কোয়ার হয়ে যাবে। তো দেখো নিউটন ইন্টু মিটার তার স্কোয়ার, পার মানে কি বাই, এই দেখো বাই মানে এটাকে আমরা বাই বুঝি দাগটাকে, বাই কেজি স্কোয়ার। কেজি কেন? দেখো মাস তো কেজিতে মাপা হয়, এর কেজি ইন্টু এর কেজি, তো কী দেবে তোমাকে? কেজি স্কোয়ার দেবে। কী দেবে তোমাকে? কেজি স্কোয়ার দেবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতে পারি এই যে ব্যাপারটা আমি লিখলাম, এই ব্যাপারটা যে একক হয় সেটা কি হয়? নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। ঠিক আছে, এই যে 6.67 ইন্টু 10⁻11 নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার, এই হচ্ছে তোমাদের ফর্মুলা। কীভাবে হয়? ফোর্সের একক নিউটন ইন্টু আর মানে ডিস্টেন্স মিটারে মাপা হয়, আর স্কোয়ার আছে মানে মিটার স্কোয়ার, বাই তোমাদের কী হবে? কেজি ইন্টু কেজি মানে কেজি স্কোয়ার, এই হচ্ছে আসে। ঠিক আছে, এবার চলো আমরা প্রশ্নে চলে যাই, দেখবে কত ইজি লাগবে প্রশ্নটা। চলো, ওকে, আমরা প্রশ্নে ব্যাক করেছি। আচ্ছা, এখানে আগের বার তোমাদের 2 নম্বর যে প্রশ্নটা দিয়েছিলাম তাতে একটুখানি একটা মিস্টেক ছিল, সেটা আমি ঠিক করেছি। দুটো অপশন একসাথে কারেক্ট ছিল, সেটা আমি ঠিক করে দিয়েছি। যাই হোক, আমরা কী পড়লাম? যে মহাকর্ষীয় ধ্রুবক সমান সমান জি এর যে মান হয় সেটা আমাদের কী হয়? ফোর্স, ঠিক আছে, ইন্টু আর এ স্কোয়ার বাই তোমাদের কী দিই আমি? বড় হাতের যে এম ইন্টু ছোটো হাতের এম। ঠিক আছে, এই আমাদের হয়। এখন দেখো এখানে বড় হাতের এমটাকে বড় হাতের এমই রেখেছে, ছোটো হাতের এমটাকে M1 করে দিয়েছে, আর আমাদের ফোর্সটাকে ফোর্সই রেখেছে, কিন্তু এই বড় হাতের মানে ছোটো হাতের আরটাকে কী করেছে? বড় হাতের আর করে দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অপশানটা আমাদের কারেক্ট হচ্ছে, তো এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তো ওখান থেকে এটা বেসিক্যালি আসে। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু দেখতে সহজ হতে পারে, বাট এটা রেলে পড়ার প্রশ্ন। মহাকর্ষীয় বল কি? গ্র্যাভিটেশনাল ফোর্স কি? দেখো ওখানে গ্র্যাভিটেশনাল ফোর্স কি বলা ছিল, বাংলায় মহাকর্ষীয় বল বলা ছিল না। গ্র্যাভিটেশনাল ফোর্স কি? মনে রাখবে, গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু একটা অ্যাট্রাকশন ফোর্স, নট কিন্তু বিকর্ষণ বল। ঠিক আছে, অ্যান্সার আমাদের কী হবে? অ্যাট্রাকশন ফোর্স উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অ্যাট্রাকশন ফোর্স, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। অনেকে এটা গুলিয়ে ফেলে যে গ্র্যাভিটেশনাল যে ফোর্স এটা কিন্তু অনলি অ্যাট্রাকশন ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু কখনো বিকর্ষণ করে না, সব সময়ের জন্য অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, ওকে, চলো আমরা নেক্সট পরের প্রশ্নে যাবো। এটা ছোটো একটা প্রশ্ন ছিল। চলো নেক্সট আমরা 4 নম্বর দাগে যাব। আচ্ছা, পরের প্রশ্ন, বাতাস জড়িত ঘর্ষণের বাধা না থাকলে, এটা জড়িত বা জনিত হতে পারে, বাতাস জনিত ঘর্ষণের বাধা না থাকলে 10 কেজি ভরের একটি পতনশীল বস্তুতে কত ত্বরণ উৎপন্ন হবে? দেখো ত্বরণ এখানে বলেছে যে পতনশীল একটা বস্তু, এবং বলেছে কোনো ঘর্ষণজনিত বাধা নেই এখানে, তাহলে ডেফিনেটলি ত্বরণ আমাদের পৃথিবীতে কী হবে? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তোমরা বলবে স্যার এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার 9.8 এগুলো যে দিচ্ছেন, এখানে তো পৃথিবীর কথা লেখা নেই। পয়েন্ট টু বি নোটেড, যখন লেখা থাকবে না তখন আমরা পৃথিবী ধরে নেবো, আর আমরা ধরে নেবো সেটা ফ্রি ফল হচ্ছে, মানে সেটাকে যখন ছোড়া হয়েছিল তখন কোনো বল প্রয়োগ করা হয়নি, সেটা ফ্রি ফলেই পড়ছে। কী বললাম বোঝা গেল? সেটা কী হবে? সেটা ফ্রি ফলে পড়ছে। তো অ্যান্সার আমাদের কী হবে? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো এখানে তোমাদের দুটো অপশান রয়েছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারও রয়েছে, আবার 9.8 মিটার পার সেকেন্ড রয়েছে। অনেকে কিন্তু এই ব্যাপারে গুলিয়ে ফেলে, এটা রেলেই পড়ার প্রশ্ন, এবং এক্স্যাক্টলি এই তোমাদের অপশান ছিল। ঠিক আছে, আর ডি দাগে ছিল অনির্ণেয়, আমি ডি দাগটাকে বি দাগ করে দিয়েছি। অ্যান্সার আমাদের কী হবে এখানে? এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। ত্বরণ সবসময় মনে রাখবে, এখানে যে ত্বরণ কাজ করবে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ কাজ করবে। ঠিক আছে, চলো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করবে। চলো নেক্সট আমরা পরের কোশ্চেনে যাব। পরের প্রশ্ন দেখো, বড় হাতের এম এবং ছোটো হাতের এম ভরের দুটো বস্তুকে 10 মিটার দূরে রাখলে তাদের মধ্যে আকর্ষণ বলের পরিমাণ কী হবে? ঠিক আছে, দেখো এখানে এক্স্যাক্টলি যা আমরা সূত্র করালাম একটু আগে সেটাকে ডিরেক্ট অ্যাপ্লাই করো, অ্যান্সার বেরিয়ে যাবে। ফোর্স ইকুয়ালটা আমরা কী বললাম? জি ইন্টু, ঠিক আছে, এখানে দুটোই বস্তু দিয়েছে যাদের মাস বলেছে এইটা, আর তোমাদের তলায় কী হবে? তাদের মধ্যেকার দূরত্বের স্কোয়ার। তো জি এর ভ্যালু আমরা কী জানি? 6.67 ইন্টু 10⁻11। ঠিক আছে, ইন্টু আমরা কী জানি? এম ইন্টু এম। ঠিক আছে, যেটা আমাদের সূত্রে বসবে, বাই আমাদের কী হবে? আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কী হবে? 10 স্কোয়ার হবে বেসিক্যালি। ঠিক আছে, এবার তুমি দেখো আমরা যখন ভাগ করি তখন কী হয়? বেস যদি সেম থাকে, যেমন এখানেও 10 আছে উপরে, নিচেও দেখো 10 আছে, তার মানে বেস সেম, 10-এর বেস তো 10ই হবে। তখন কী হয়? পাওয়ারটা ওপরে গিয়ে বিয়োগ হয়ে যায়। যদি ওপরে গিয়ে বিয়োগ হবে, এই দুই ওপরে গিয়ে বিয়োগ হচ্ছে, মানে এখানে কী হবে? এবার -2 হয়ে যাবে। তাহলে 11 -11 আর -2, ভালো করে বুঝবে, -11 আর -2 দুই ওপরে গিয়ে বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে কী হবে? -13 হয়ে যাবে। তো বেসিক্যালি এখানে অ্যান্সার তোমাদের কী হবে? 6.67 ইন্টু 10⁻13 ইন্টু বড় হাতের এম ইন্টু ছোটো হাতের এম।
ক্লিয়ার হলো? তো অ্যান্সার আমাদের কোনটা হবে দেখতে পাচ্ছ 13 পাওয়ার কোথায় আছে, এটা আমাদের 13 পাওয়ার আছে, এটা আমাদের অ্যান্সার হবে। তো ওকে দেখে নিই যে 6.67 ইন্টু 10⁻⁻13, ইয়েস, এম ইন্টু এম, ইয়েস, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এটাও এলপিতে পড়া প্রশ্ন বেসিক্যালি। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, পৃথিবীতে জোয়ার ভাটা হওয়ার জন্য মূলত দায়ী বলটির নাম কি? গ্র্যাভিটেশনের যে গ্র্যাভিটেশনাল ফোর্স কনস্ট্যান্টের যে চ্যাপ্টার আছে তার এনসিইআরটির প্রশ্ন এটা। পৃথিবীতে যখন জোয়ার ভাটা হয় তখন তার জন্য মূলত দায়ী বল বলেছে। দেখো, অভিকর্ষীয় ত্বরণ কোনো বল নয়, মহাকর্ষীয় ধ্রুবকও কোনো বল নয়, পয়েন্ট টু বি নোট, এটা কিন্তু বল নয়, ঠিক আছে, এটা ত্বরণ, এটা ধ্রুবক। তো অ্যান্সার আমাদের কোনটা হবে? একটাই বল আছে, একটাই অ্যান্সার হবে। এবার তোমরা বললো স্যার নান তো হতে পারে, কারণ সূর্যের যে আকর্ষণ বল সেটাও তো কাজ করে। দেখো এখানে বলেছে মূলত, এখানে কি বলেছে? এখানে বলেছে মূলত। তো মেনলি দায়ী হয় কিন্তু চাঁদের মহাকর্ষীয় বল, ঠিক আছে, চাঁদের আকর্ষণ বল। পৃথিবীর জলরাশিকে চাঁদ যে বল দ্বারা আকর্ষণ করে সেটাই এখানে দায়ী হয়। ওকে, তো অ্যান্সার আমাদের কী হবে এখানে? এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। পরের প্রশ্ন বলছে 2 কেজি ভরযুক্ত একটি বস্তুর ওজন কত? রেলে পড়া প্রশ্ন, রেলের 2018 যে গ্রুপ ডি হয়েছিল তার প্রশ্ন। 2 কেজি ভরযুক্ত একটি বস্তুর ওজন কত? দেখো, ওজন বলতে বেসিক্যালি আমরা কি বুঝি এটা অনেকে জানে না, তাদের জন্য বলে দিচ্ছি। ওজন বলতে বোঝায় কিন্তু ভর ইন্টু জি, ছোটো হাতের জি, নট বড় হাতের জি, অর্থাৎ ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এখানে ভর কত বলেছে? ভর বলেছে আমাদের 2 কেজি, ঠিক আছে। আমাদের পৃথিবীর জন্য যে জি এর মান হয় সেটা কত হয়? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, ঠিক আছে। তো কেজি ইন্টু মিটার পার সেকেন্ড আমাকে কী দেবে? নিউটন দেবে। তো যেখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার লেখা আছে সেটা তো ফার্স্ট কাটো, এগুলো অ্যান্সার হবে না, কারণ এটা কেজিতে আছে, ঠিক আছে, আর এটা আছে মিটার পার সেকেন্ড স্কোয়ারে। আমরা জানি কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাকে কী দেয়? আমাকে দেয় নিউটন। আর ওজন একটা বল, তোমাদের যাদের জানা নেই তার জন্য বলে দিই, ওজন কিন্তু এক প্রকারের বল, ঠিক আছে। তো ডেফিনেটলি এর একক নিউটন আর ডাইনি হতে পারে, অন্য কিছু হতে পারে না। তো মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকলে কেটে দাও, ঠিক আছে। তো ফার্স্ট এগুলো তো অপশান হবেই না, বি আর ডি এর মধ্যে কোনো একটা অপশান হবে। দেখতে পাচ্ছ 9.8 × 2, সো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে, এটাই তো হবে। 16, 9 × 18 আর 19, হ্যাঁ, 9.8 নিউটন, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার এই 9.8 নিউটনের জায়গায় এরম লেখা থাকতে পারতো 9.8 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, তখন এটাও কিন্তু অ্যান্সারে হতো, এটাও কিন্তু আমাদের অ্যান্সার হতো। দুটোই কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বলেছে কোনো বস্তুর ওজন বস্তুটির ভরের সমানুপাতিক, অভিকর্ষজ ত্বরণের সমানুপাতিক, এ অ্যান্ড বি দুটোই, কোনোটাই নয়। দেখো, আমি একটু আগেই তোমাদের বললাম ওজন হচ্ছে এক প্রকারের বল যার একক হচ্ছে নিউটন, আর ওজন সমান আমরা কি বললাম? ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে, ভর ইন্টু ত্বরণ। অর্থাৎ যদি ভরের মান কমে, এখন ভরের মান কমতে তো পারে, কীভাবে কমতে পারে? যদি জি, দেখো ত্বরণ বলতে এখানে কিন্তু একটা স্পেশাল ত্বরণ যেটাকে আমরা জি বলছি, জি এর মান তুমি 9.8 রাখো, ধরো পৃথিবীর কথা হচ্ছে এখানে, পৃথিবী, ঠিক আছে, পৃথিবীর কথা হচ্ছে। তো জি এর মান যদি তুমি 9.8 রাখো আর ভর যদি তুমি 10 রাখো, তাহলে এখানে আমরা ওজন কত পাচ্ছি? চলো ওদিকেই লিখি, এখানে আমরা ওজন কত পাচ্ছি? এখানে ওজন পাচ্ছি আমরা 98, ঠিক আছে, 98 নিউটন। ওকে, এবার তুমি যদি ভরকে ধরো, এটা 1 নম্বর বস্তু, এটা বস্তু ছিল যার ভর ছিল এম নামক একটা বস্তু যার ভর ছিল 10, ঠিক আছে। এবার সাপোজ ধরো তুমি আরেকটা বস্তুকে আনছো যার ভর হচ্ছে 20 এবং পৃথিবীতেই তুমি তার ওজন মাপার চেষ্টা করছো, ঠিক আছে। তো সেটা ধরো তোমাদের ছোটো হাতের এম, ঠিক আছে। তাহলে তাহলে কত হবে? 19.6, ঠিক আছে। দুটো আলাদা আলাদা বস্তু যদি নাও এবং যদি ভরকে তুমি কম বেশি, মানে কম ভরের বস্তু আর বেশি ভরের বস্তু নিয়ে দেখো, তুমি দেখতে পাচ্ছ ওজনের পার্থক্য হচ্ছে। অর্থাৎ ভর যত বাড়বে ওজন কিন্তু তত বাড়বে যদি জি এর মান কী থাকে? এক্স্যাক্ট থাকে, ঠিক আছে। আবার আমরা যদি একটা কাজ করতে পারি, আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, আমরা ভরকে কনস্ট্যান্ট রাখলাম, অর্থাৎ ভর সাপোজ ধরো 10, ঠিক আছে, জি এর মান আমরা চেঞ্জ করছি। সাপোজ ধরো পৃথিবীতে আমরা এই 10 কেজি ভরের একটা বস্তুকে মাপছি, তাহলে 10 কেজি ভরের একটা বস্তুকে যখন আমরা পৃথিবীতে মাপছি তখন 9.8ই আমরা নেব এবং তখন আমাদের ওজন কী হয়ে যাবে? 98 নিউটন আমাদের ওজন হবে। কিন্তু এই সেম বস্তুটাকেই যদি আমরা পৃথিবীতে না মেপে, যদি সেম বস্তু নিচ্ছে, ওদের 10 কেজি এর ভর আছে, যদি আমরা সেটাকে কোথায় মাপি? ধরো সাপোজ আমরা চাঁদে মাপছি, ঠিক আছে, চাঁদে এর ভর মানে জি এর যে মান হয় সেটা 1.625 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। তো তখন তুমি দেখতে পাচ্ছ এর যে মানে ওজন চলে আসছে সেটা হচ্ছে 16 চলে আসছে। অর্থাৎ দেখো, ভরকে যখন কনস্ট্যান্ট রাখছো, ভালো করে বুঝবে, ভরকে যখন কনস্ট্যান্ট রাখছো তখন জি এর মান, দেখো ভালো করে এই পয়েন্টটা খুব ভালো করে খেয়াল করে, আমি কার্সর দিয়ে দেখাই।
ভরকে যখন কনস্ট্যান্ট রাখছো তখন জি এর মান যদি কমে তাহলে ওজন কমে যাচ্ছে। দেখো এখানে 1.6 নিয়েছি, 16 নিউটন ওজন এসছে, এখানে 9.8 নিয়েছি, 98 ওজন এসছে, 98 নিউটন ওজন এসছে। অর্থাৎ ভর কনস্ট্যান্ট, যদি জি এর মান বাড়ে তো ওজনও বাড়বে, জি এর মান কমলে ওজনও কমবে। ঠিক আছে, ঠিক সেম জিনিসটা তুমি আগেরবার দেখতে পেলে। আগেরবার কী দেখলে, জিকে কনস্ট্যান্ট রেখে যদি ভরকে বাড়াও তাহলে ওজন বাড়ছে, জিকে কনস্ট্যান্ট রেখে যদি ভরকে কমাও তাহলে ওজন কমছে। এবার যদি দুটোর যদি মানে আলাদা করে তুমি রিলেশন বার করো ওজনের সাথে, তাহলে তুমি দেখবে ওজন সমানুপাতিক হচ্ছে ভরেরও, আবার ওজনের মান সমানুপাতিক হচ্ছে জি এরও। ঠিক আছে, এবার এই জি যদি কনস্ট্যান্ট রাখো তাহলে ভরকে বাড়ালে ওজন বাড়বে, ভরকে কমালে ওজন কমবে। সিমিলারলি যদি ভর কনস্ট্যান্ট রাখো তাহলে জিকে বাড়ালে, ঠিক আছে, ওজন বাড়বে, জিকে কমালে ওজন কমবে। ওকে, তোমরা জানো যে পৃথিবীতে যে ওজন হয় চাঁদে তার ওজন 1/6 হয়ে যায়। এবার এই কারণেই কিন্তু হয়, কারণ পৃথিবীর থেকে চাঁদের যে জি তার মান পৃথিবীর জি এর মানের প্রায় 1/6, 9.8। দেখো 1.6কে যদি 6 গুণ করো তুমি কত পাবে, 96 পাবে, মানে 9.6 পাবে। ঠিক আছে, এর মান দেখতে পাচ্ছ তার থেকেও বেশি, অর্থাৎ চাঁদে যা জি এর মান তার 6 গুণ হচ্ছে পৃথিবীতে জি এর মান, বা উল্টে বলতে পারো পৃথিবীতে যা জি এর মান তার 6 ভাগ হচ্ছে চাঁদে জি এর মান। এটা প্রায় বলা যেতে পারে। ঠিক আছে, এবার দেখো এটা অ্যাকচুয়ালি আমি পয়েন্টে হয়, তো আমি ক্যালকুলেশন নিয়ে এক্সাক্ট ভ্যালু নিচ্ছি না বলে এরকম একটা ব্যাপার আসছে। যাই হোক, আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে ওজন এবং ভরের মধ্যে, ওজন এবং জি এর মধ্যে যে রিলেশন হয় সেটা সমানুপাতিক হয়। তো বোথ এ অ্যান্ড বি, বোথ এ অ্যান্ড বি কারেক্ট। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, এটা অ্যাকচুয়ালি রেলওয়ে গ্রুপ ডির লাস্ট ইয়ারে পড়া প্রশ্ন 2018-তে। উচ্চতা কমলে বা বাড়লে নিচের কোণটি কমবে বা বাড়বে। তো আমরা জানি এটা ওজনই আমাদের হবে, কারণ জি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, ভরও আমাদের কনস্ট্যান্ট, চেঞ্জ হয় না, তো ওজন আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবার কেন হয় এটা, আমরা জানি যে উচ্চতা যদি বাড়ে, ঠিক আছে, উচ্চতা যখন বাড়বে, বৃদ্ধি পাবে, ঠিক আছে, তখন জি এর মান কী হয়, কমে যায়। ঠিক আছে, আর আমরা এটাও জানি যে উচ্চতা যত কমে, ঠিক আছে, তত জি এর মান কী হয়, বাড়ে। ঠিক আছে, আর জি এর মানের ওপর কার মান নির্ভর করে, ওজনের মান নির্ভর করে। সেই জন্য উচ্চতা কমলে বা বাড়লে জি এর মানের ওপর যেহেতু ওজনের মান নির্ভর করে, সেহেতু ওজনের মানও কমবে বা বাড়বে। ঠিক আছে, এখন তোমরা বলো উচ্চতা কমলে ওজন বাড়বে না কমবে, ভালো কথা, এই জিনিসটা একটু বুঝে নাও। দেখো উচ্চতা কমলে জি এর মান কী হবে, এই যে উচ্চতা এইখানটা, উচ্চতা কমলে জি এর মান কী হবে, বাড়বে। জি এর মান বাড়লে কিন্তু ওজনও বাড়বে, তাহলে উচ্চতা কমলে ওজন কিন্তু বাড়বে। এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাদের ওই জন্য বলা হয় যত তুমি উপরে যাচ্ছ তত তোমার হালকা মনে হবে। ঠিক আছে, যত উপরে যাবে, ভূপৃষ্ঠকে যত উপর দিকে যাবে তত তোমার কী হবে, ওজন তোমার কী হবে, হালকা মনে হবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের কোশ্চেন্সে যাব। আচ্ছা 10 দাগ দেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, রেলে পড়ার প্রশ্ন, 2018-তে গ্রুপ ডিতে পড়ার প্রশ্ন। একটি বস্তুর ওজন হচ্ছে তোমাদের 50 নিউটন, পয়েন্ট টু বি নোটেড, এখানে নিউটন বলেছে, তাহলে বস্তুটির ভর কত। ঠিক আছে, ওজন বলতে আমরা কি তোমাদের একটু আগেই বললাম যে ওজন সমান সমান আমাদের কি হয়, বস্তুর ভর ইন্টু জি। ঠিক আছে, বস্তুর ভর ইন্টু জি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে 50 নিউটন লেখা আছে, ভর আমাদের বার করতে বলেছে, জি এর মান আমাদের 9.8 আমরা নেব। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 50/9.8, এটা আমাদের অ্যান্সার হবে। তো অ্যান্সার আমাদের কী হবে, দেখো এই 9.8টাকে যদি আমরা 10 ধরি তাহলে এখানে 5 অ্যান্সার আসবে, কিন্তু 9.8ই যদি নেই তাহলে 5.1 সামথিং অ্যান্সার আসবে। তো এইটা আমাদের অ্যান্সার হবে। এখন প্রবলেম হচ্ছে এখানে আমি কেজি কেন লিখলাম, আমি তো গ্রাম লিখতে পারতাম, অ্যান্সার কিন্তু আমাদের সি হবে। ঠিক আছে, এখানে দেখো একটাতে কেজি রয়েছে, একটাতে গ্রাম রয়েছে, দুটোরই 5.1 রয়েছে, অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালু বার করাটাই শুধুমাত্র যে ইম্পর্টেন্ট তা কিন্তু নয়, এককের দিকেও তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো নিউটন বলতে আমরা কী বুঝি, ঠিক আছে, নিউটন বলতে আমরা কী বুঝি, নিউটন বলতে আমরা বুঝি সেটা হচ্ছে মিটার, জাস্ট মিনিট, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ডাইন বলতে আমরা কী বুঝি, এটাও খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ডাইন বলতে আমরা কী বুঝি। দেখো নিউটন আর ডাইন এই দুটি হচ্ছে ওজনের একক, কারণ ওজন একটা বল, তো নিউটন এবং ডাইন যেহেতু বলের একক সেহেতু ওজনের একক। ডাইন বলতে আমরা বুঝি গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো আমাদের এখানে নিউটন প্রশ্নে বলাই আছে, সুতরাং আমাদের ভর কিন্তু কেজিতেই মাস বেরোবে, কারণ নিউটনের সাথে কেজি যায়, মিটার যায়, আর সেকেন্ড তো যাই যায়, কিন্তু ডাইনের সাথে গ্রাম যায় আর সেমি যায়। তো এই জিনিসগুলো কিন্তু খুব মাথায় ভালো করে খেয়াল রাখতে হবে, এক্সাম প্রেশারে এই ছোটোখাটো মিস্টেকগুলো কিন্তু হয়ে যেতে পারে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন কী বলছে দেখো, পৃথিবীতে জি এর মান চাঁদের জি এর মানের 6 গুণ। দেখো
খুবই রং একটা স্টেটমেন্ট, নিচের কোন বাক্যটা সঠিক এটা তোমাকে বলতে বলেছে। হ্যাঁ, জি এর মান চাঁদ আর পৃথিবীতে দুটোতেই সমান হয়, সারা বিশ্বে ব্রহ্মাণ্ডে সমান হবে। আচ্ছা, বিরাগ বলেছে একটি পতনশীল পাথরের টুকরো পৃথিবীকেও আকর্ষণ করে, এটা কিন্তু কারেক্ট। ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট। এটা ওই ফোর্সের যে আমি তোমাদের বললাম যে গ্র্যাভিটেশনাল ফোর্সের যে ফর্মুলা সেটা দিয়ে ব্যাখ্যা করা যায়। একটা বস্তু এখানে ছোট করে পড়ছে আর নিচে আমাদের পৃথিবী, এই হচ্ছে আমাদের বিশাল বড় পৃথিবী রয়েছে। ঠিক আছে, এই পৃথিবী যখন পড়ছে, পৃথিবী যখন বস্তুকে আকর্ষণ করে তখন বস্তু কিন্তু পৃথিবীকে আকর্ষণ করে, কিন্তু এই বস্তুর যে মাস সেটা এত ক্ষুদ্র আর পৃথিবীর মাস সেটা সেটা এত বড় যে এই অ্যাট্রাকশান পৃথিবী বোধই করে না। ঠিক আছে, সেখানে অ্যান্সার তোমাদের কী হবে, বি এখানে কারেক্ট হবে। আচ্ছা, সি কি কারেক্ট, কারণ বোথ সি অ্যান্ড ডি রয়েছে। দেখা যায়, সরি সি অ্যান্ড ডি না, এটা সি অ্যান্ড বি হবে। অ্যাকচুয়ালি সি আর বি দুটোই কারেক্ট ছিল। ঠিক আছে, আচ্ছা, এটা এনসিইআরটির প্রশ্ন বলেছে মহাকর্ষীয় বলের মান দুটো বস্তুর দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক, এটাও কারেক্ট আমাদের। ঠিক আছে, এটা কী করে বেরোয় বলে দিই। তোমরা একটু আগে ফোর্সের যে ফর্মুলা লিখেছিলে সেখানে মনে করে দেখো, সেখানে ছিল জি ইন্টু বড় হাতের এম ইন্টু ছোটো হাতের এম, জাস্ট দুটো মাসকে আলাদা করে দেখানোর জন্য এটা বসানো হয়, ইন্টু আর স্কোয়ার। আর মানে এখানে ডিস্ট্যান্স। তা আমি যদি এখান থেকে জি এর মান হাটিয়ে দিই তাহলে আমি কী পাচ্ছি, এম এর সঙ্গেও সমানুপাতিক হবে, এম এর সাথেও সমানুপাতিক হবে, কিন্তু আমাদের যে ডিস্ট্যান্স আছে এখানে দেখতে হচ্ছে আর স্কোয়ার, তার সাথে কী হবে, তার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকবে। ঠিক আছে, এর সঙ্গে কী হবে, আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকবে। তো এটা আমাদের কী হবে, 1/r²। এখন দেখো আর হচ্ছে আমাদের এখানে ডিস্ট্যান্সের স্কোয়ার, কিন্তু তার 1/1 মানে ব্যস্তানুপাতিক, আর ডিস্ট্যান্সের স্কোয়ার মানে বর্গের ব্যস্তানুপাতিক, ওই জন্য এখানে বলেছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো সিও এখানে কারেক্ট। অ্যান্সার আমাদের কী হবে, বোথ সি অ্যান্ড বি কারেক্ট, বা বলতে পারো বি অ্যান্ড সি কারেক্ট। ঠিক আছে, একটু মিস্টেক ছিল, ঠিক করে দিয়েছি। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সম্পূর্ণ একই রকমের দুটি বস্তু নিচের চিত্রে যেমন দেখানো হয়েছে সেই অবস্থায় আছে, এদের মধ্যে আকর্ষণ বলের পরিমাণ কোনটি সমানুপাতিক। ঠিক আছে, দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন এই কারণ আমি একটু আগে একটা সম্পর্ক দেখিয়েছি যে এফ ইকুয়াল টু জি ইন্টু, ঠিক আছে, বড় হাতের এম ইন্টু ছোটো হাতের এম বাই তোমাদের আর স্কোয়ার। তো আমি একটু আগে বলেছি এফ হচ্ছে সমানুপাতিক হয় কার সঙ্গে, জি এর মান যদি তুলে দাও তাহলে এফ বড় হাতের এমের সঙ্গে সমানুপাতিক হবে, এফ ছোটো হাতের এমের সঙ্গে সমানুপাতিক হবে। আমি বলেছি এফ 1/r² সাথেও সমানুপাতিক হবে। যেই আমি এই থার্ডটা লিখবো তোমরা সঙ্গে সঙ্গে বলবে স্যার এ এখানে কারেক্ট অ্যান্সার হবে, বাট নো, এ এখানে কারেক্ট অ্যান্সার হবে না, এ এখানে রং অ্যান্সার হবে। ঠিক আছে, রং অ্যান্সার হবে কেন, কারণ এখানে সম্পূর্ণ একই রকমের দুটো বস্তু বললেও এখানে এম এর মান দেওয়া নেই, অর্থাৎ মাস বলা নেই এখানে, তো মাস আমাদের বার করে নিতে হবে। ঠিক আছে, এই ফর্মুলাটা কাজে লাগবে তখন যখন এখানে মাসের কথা লেখা থাকবে, যেহেতু এখানে মাস লেখা নেই, সো এর যে মাস, হ্যাঁ এর মাসও আমাদের এম হবে, এর মাসও আমাদের এমই হবে, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু মাসের একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে, সেটা কি দেখো, মাস সমান আমরা জানি যে ডেনসিটি ঘনত্ব ইন্টু আয়তন। ঠিক আছে, এটা জানো কি না জানি না, মাস সমান কী হয়, ঘনত্ব ইন্টু আয়তন। এখন এখানে দেখো বলেছে এই যে দুটো রয়েছে, তুমি দেখতে পাচ্ছ এই দুটো কী, দুটো হচ্ছে স্ফিয়ার মানে গোলক, সোজা কথা বলতে। ঠিক আছে, আচ্ছা এটা বলা ছিল প্রশ্নে, দুটো গোলক নেওয়া হয়েছিল। ঠিক আছে, তোমরা এটা এখানে লেখা হয়নি, এটা এলপির প্রশ্ন, অ্যাকচুয়ালি গোলক বলা ছিল, দুটো আইডেন্টিক্যাল গোলক, এটা অ্যাকচুয়ালি ইংলিশে প্রশ্ন ছিল, বলা ছিল 2 আইডেন্টিক্যাল স্ফিয়ার্স আর টেকেন। ঠিক আছে, এরকম পয়েন্ট লেখা ছিল। তো গোলক এই দুটো কি, এই দুটো তোমাদের গোলক, এটা তোমরা একটু ধরে নিও। ঠিক আছে, এই দুটো তোমাদের গোলক হবে। ওকে, দেখো মাস সমান আমরা কি জানি, ঘনত্বকে আমরা ঘ বলে লিখছি বা ডি বলে ধরে নিচ্ছি, ডেন্সিটি ফর ডেন্সিটি। আর আয়তন আমাদের কী হয় জানি, আমাদের গোলকের যে আয়তন হয় সেটা হচ্ছে 4/3πr³ হয়। তো এখানে আমাদের মাস হবে কি, ডি ইন্টু 4/3πr³, এবং এই ডি ইন্টু 4/3πr³ এটার জন্যও হবে, এটার জন্য হবে, দুটোর জন্যই হবে, কারণ মাস তো সেমই হবে। ঠিক আছে, এবার এই সাপেক্ষে আমরা যদি দুটোর যে মাপার চেষ্টা করি এদের মধ্যে আকর্ষণ বল কী হবে, কী পাবো দেখো, এফ ইকুয়াল টু আমরা পাচ্ছি জি ইন্টু এম ইন্টু এম, কারণ দুটোরই মাস সেম, এটারও মাস এম একই রকম বলেছে, এটারও মাস আমাদের এম, বাই আমরা কি পাচ্ছি দেখো, বাই আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এদের মধ্যে ডিস্ট্যান্স তার স্কোয়ার, এদের মধ্যে ডিস্ট্যান্স কত, 2r তার স্কোয়ার। আমার কথা বোঝা যাচ্ছে, এইটা আমরা পাচ্ছি। এবার একটা জিনিস ভালো করে দেখো, এই এম এর ভ্যালু আমাদের কি, এইটা হচ্ছে আমাদের এম এর ভ্যালু। তো এখানে এম এর স্কোয়ার বেসিক্যালি হবে, এম ইন্টু এম মানে কি এম এর স্কোয়ার, আর এম এর স্কোয়ার মানে এম এর ভ্যালুরও স্কোয়ার হবে। তাহলে এম এর ভ্যালুর স্কোয়ার যদি আমরা দিই 4/3, ঠিক আছে, πr³ তার হোল স্কোয়ার হচ্ছে, এইটা পুরোটা এখানে বসবে। এবার যদি এটা একটু ক্যালকুলেট আমরা একটু করার চেষ্টা করি তাহলে তুমি দেখবে এখানে
যে এই দুইটা তো 4r² দেবে, এটা 4r² হয়ে যাবে নিচে, সেই 4r² আর এই 4 আমাদের কেটে বেরিয়ে যাবে, আর একটা 4ও থাকবে, সেটা নিয়ে আমাদের কথা নেই, কারণ আমরা এখানে সমানুপাতিকের ব্যাপার খুঁজছি। যেহেতু আমরা সমানুপাতিকের ব্যাপার খুঁজছি সেহেতু আমাদের জিপি উঠে যাবে বেসিক্যালি। ডি এর সঙ্গে আমাদের সম্পর্ক নির্বাচন করতে বলছে না, ডি এর সঙ্গেও এফ এর সম্পর্ক সমানুপাতিকই হবে, বাট সম্পর্ক নির্বাচন করতে বলছে না, সো আমাদের দরকার নেই। আমরা শুধু ওপরে কী পাচ্ছি, ওপরে আমরা দেখতে পাচ্ছি r⁴ পাচ্ছি, আর নিচে আমরা কী পাচ্ছি, নিচে আমরা পাচ্ছি r² পাচ্ছি। আমরা জানি ভাগের সময় পারে কী হয়, বিয়োগ হয়, তো বেসিক্যালি এখান থেকে আমরা কী পাবো, এফ আমরা কী পাচ্ছি, r⁴ পাচ্ছি। এইটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার দাঁড়াবে। অ্যান্সার আমাদের কী হবে, এফের যে ভ্যালু দাঁড়াবে সেটা r⁴ এর সাথে কী হবে, সমানুপাতিক হবে। আমার কথা বোঝা যাচ্ছে? হয়তো অনেকে বুঝতে পারলো না, চলো একবার আমি একটু এটাকে ডিটেলসে একবার করে দেখাই, তাহলে হয়তো অনেকে বুঝতে পারবে। ঠিক আছে, অনেক সময় কিছু কিছু জিনিস ডিটেলসে করে দেওয়াটা দরকার হয়। এটা তো যারা বুঝতে পেরেছো তারা স্কিপ করে পরেরটায় চলে যাও, আর যারা বুঝতে পারো তাদের জন্য দেখো, এইটুকু তো বুঝতে পেরেছো যে এটা কেন হচ্ছে, এইখান থেকে ক্যালকুলেশনটা আমি উপরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এফ ইকুয়াল টু আমি এখানে কী পাচ্ছি, জি ইন্টু ডি ইন্টু 4/3 পাই আর কিউব তার হোল স্কোয়ার বাই আমি পাচ্ছি 2r তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, আমাদের জি এর সঙ্গে সম্পর্ক নির্বাচন করতে বলেনি, যদি এফ এর দেখো এখানে যেহেতু সমানুপাতিক চিহ্ন যদি আসে, এই ইকুয়াল টুটা কেন এসছে, কারণ জি এর মান এসছে, তাই জিকে কনস্ট্যান্ট বলা হয়। কনস্ট্যান্ট তখনই আসে যখন সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে ইকুয়াল টু বসে। যেহেতু আমরা সমানুপাতিক চিহ্ন দিচ্ছি, জি অটোমেটিক্যালি এখান থেকে উঠে যাবে, তো এফ এর মান ডি এর সঙ্গে সমানুপাতিক হবে। এফ এর মান পরের যে পার্ট 4/3 পাই আর কিউব এর সাথেও সমানুপাতিক হবে, কিন্তু এফ এর মান যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1/2 যে r² আছে তার সাথে আমাদের কী দাঁড়াবে, ব্যস্তানুপাতিক সম্পর্কে দাঁড়াবে। ঠিক আছে, এটা আমাদের হবে। এখন দেখো এত সহজে অঙ্কটাকে করা যাবে না, আমাদের সম্পর্ক নির্বাচন করতে বলেছে কার সাথে, জাস্ট এই অপশানটা দেখে বুঝতে পারছো আর এর সঙ্গে আমাদের গন্ডগোল পাকাতে বলেছে, আর এর সঙ্গে আমাদের এফ এর সম্পর্ক নির্বাচন করতে বলেছে। তো আমরা বাকি যে ফিগার সেগুলোকে আমরা তুলে দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি ওপরে আমাদের আর এর মাথায় 3 আছে, তার মাথায় স্কোয়ার আছে, মানে আর এর সাথে আমাদের 6 আসবে ওপরে, আর নিচে আমাদের কি আসবে, এই 2 স্কোয়ার আর এই 4 তো কেটে বেরিয়ে যাবে। ঠিক আছে, একটা 4 ওপরে থাকবে, তার সঙ্গে আমাদের সম্পর্ক নির্বাচন করতে বলেনি, সো দরকার নেই নির্বাচন করার। নিচে আমাদের কি থাকছে, এই আরটাকে দেখো, নিচে আমাদের থাকছে কি r² থাকছে বেসিক্যালি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এফ সমানুপাতিক, আমরা জানি যখনই বেস সেম আর আছে বেস সেম, পারে কী হয়, বিয়োগ হয়ে যায়, তো আর এর মাথায় 4 আসবে। তো এটাই আমাদের অ্যাকচুয়ালি এখানে কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ এফ সমানুপাতিক হবে কার, আর এর মাথায় 4 এর সাথে। দ্যাট ইজ ওয়াই অ্যান্সার ইজ দিস। এটা খুব ইউনিক প্রশ্ন, কারণ বেশিরভাগ স্টুডেন্ট এই এক লমায় এটাকে অ্যান্সার করে দিয়ে চলে আসবে, 1/r² অ্যান্সার করে দিয়ে চলে আসবে, কিন্তু এটা কিন্তু কারেক্ট হবে না, ইনকারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এতক্ষণ টাইম কেন নিলাম, এই প্রথম আমি তোমাদের এখনও পর্যন্ত যে ক্লাস করাচ্ছি এটা হচ্ছে সব থেকে বেশি কনসেপচুয়াল প্রশ্ন। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। ঠিক আছে, চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের প্রায় 1/6 হয় কেন? সবাই জানে যে 1/6 ভাগ হয়, কিন্তু কেন হয়? প্রথম যেটা রয়েছে সেটা তো সবাই জানো, এবং একটু আগে আমি বললাম যে যেহেতু ওজন সমান সমান, আমরা একটু আগে কী বললাম, যে ওজন সমান সমান যে ভর হয়, ঠিক আছে, এখানে যদি বস্তুটা সেম তো ভর তো সেমই হবে, ইন্টু জি হয়। ঠিক আছে, এখন যেহেতু চাঁদে জি এর মান পৃথিবীর জি এর মানের 1/6, প্রায় 1/6, সেটি এটা তো কারেক্ট। ঠিক আছে, বলে দিই একটু, চাঁদের যে জি এর মান, পৃথিবীর জি এর মান তো সবাই জানো 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, চাঁদে যে জি এর যে মান হয় সেটা হচ্ছে 1.625 সামথিং হয়, তো আমি এটাকে 1.6 লিখছি, এত মিটার/সেকেন্ড স্কোয়ার হয়। ঠিক আছে, এসআই পদ্ধতিতে। তো চাঁদে জি এর যে ভ্যালু হয় সেটা হচ্ছে 1.6 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়, আর পৃথিবীতে জি এর মান কত হয়, 9.8, ডেফিনেটলি প্রায় 1/6 ভাগ। ঠিক আছে, চাঁদেরটা কী হয়, পৃথিবী প্রায় 1/6 ভাগ, তো সেই জন্য কী হয়, এটা ফার্স্ট কাউন্ট ইজ কারেক্ট। কিন্তু জি এর মান কিসের উপর নির্ভর করে, এটা তোমাদের জানার দরকার। দেখো, জি এর যে মান হয় তার যে ভ্যালু যখন বার করি তখন কী হয়, বড় হাতের জি ইন্টু সেই যে বস্তুটা তার মাস ইন্টু তার যে রেডিয়াস তার স্কোয়ার, এই হচ্ছে জি এর ভ্যালু দাঁড়ায়। এখন দেখো এইখান থেকে আমরা যদি দেখি যে জি এর যে মান, এই যে বড় হাতের জি এর মান তো 6.67 হবে। ঠিক আছে, ইন্টু 10⁻11 -11 এটা হবে, এবং চাঁদের যে মাস হয় সেটার যে ভ্যালু হয় সেটা হচ্ছে 7.35 ইন্টু 10⁻22 হয়।
ঠিক আছে, বাই আর এ স্কোয়ার। চাঁদের রেডিয়াস কত হয় 1.74 ইন্টু 10⁶ এর মাথায় স্কোয়ার, কারণ আর এর ভ্যালু এটা, তার মাথায় স্কোয়ার। এইটাকে যদি তুমি সলভ করো, তুমি যে জি এর ভ্যালু, চাঁদের যে জি এর ভ্যালু সেটা পেয়ে যাবে 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাকচুয়ালি 1.625 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেরোবে, রাউন্ড ফিগারে আমি 1.6 নিচ্ছি। ঠিক আছে, দেখো ভালো করে বুঝবে একটা জিনিস, এই যে এটা কোন কোন জিনিসের ওপর নির্ভর করে বেরোলো, এটাই তো এখানে জি, আর সেই জি এর জন্য ওজন আমাদের 1/6 হয়ে যাচ্ছে। সেই জি এর মান কার কার ওপর নির্ভর করছে, জি এর মান নির্ভর করছে চাঁদের কিসের ওপর, ব্যাসার্ধের ওপর। আর মানে চাঁদের ব্যাসার্ধ, তো ডেফিনেটলি চাঁদের ব্যাসার্ধ আর পৃথিবীর ব্যাসার্ধের মধ্যে পার্থক্য তো থাকবেই, পৃথিবীর ব্যাসার্ধ অনেক বড়, সো এটা আমাদের কারেক্ট হবে, বি আমাদের কারেক্ট। নেক্সট হচ্ছে জি এর মান আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা কি চাঁদের ভরের ওপর। পৃথিবীর ভর চাঁদের ভরের ডেফিনেটলি অনেক বেশি, বা উল্টে বলতে পারো চাঁদের ভর পৃথিবীর ভরের থেকে অনেক কম। সো ডেফিনেটলি চাঁদের ভরও এখানে যখন জি এর মান বার করতে গায়ে লাগছে, তখন এটাও আমাদের কারেক্ট হবে। সো ওপরে সব কটাই কিন্তু সঠিক, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে বেসিক্যালি। ঠিক আছে, অর্থাৎ চাঁদের কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের 1/6 হয় 3-4টে কারণের জন্য, মেনলি জি, কিন্তু জি অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে, সেই ফ্যাক্টরগুলো যখন উল্লেখ করা থাকবে তখন আমরা সব কটা বলতে বাধ্য হবো, সেজন্য অ্যান্সার আমাদের ডি এখানে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এই জি এর যে ফর্মুলা, এটা মনে রাখো, জি মানে অভিকর্ষজ ত্বরণের মান কোনো একটা বড় বড় সেলেস্টিয়াল যে বডি আছে, মানে মহাজাগতিক যে বডি আছে, তাতে যে জি এর মান দাঁড়ায়, সেটা দাঁড়ায় বড় হাতের জি ইন্টু ওই বস্তুর যে ভর, সেটা ইন্টু ওর ওই বস্তুর কী হয় ব্যাসার্ধ। ঠিক আছে, এটা হচ্ছে ভর, যদি কারোর বুঝতে অসুবিধা হয় লিখে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের ভর, এম ফর তো ভরই হয়, আর এর মানে কি ওই যে বস্তুটা, যে বস্তুর কথা বলছি তার ব্যাসার্ধ এবং ব্যাসার্ধের স্কোয়ার বেসিক্যালি। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, জি এর মাত্রা নিচের কোনটার উপর নির্ভর করে। দেখো জি এর যে তোমাদের একক হয় তার উপর, সেটার থেকেই এখানে বার করা যায় মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি কোনো মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু মাস নয়, আমি একটু ভালো করে লিখে দিই, মিটার, ঠিক আছে, পার মানে বাই সেকেন্ড তার স্কোয়ার হয়। ঠিক আছে, এবার দেখো এখানে নেই কোনটা, মাত্রা কোন কোন জিনিসের উপর নির্ভর করে, মাত্রা মানে ডাইমেনশন। দেখো মাত্রা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, মাত্রা নির্ভর করে ভরের ওপর, ভরকে এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মাত্রা নির্ভর করে লেন্থের ওপর, দৈর্ঘ্যের ওপর। ঠিক আছে, দৈর্ঘ্য মানে কি মিটার, ঠিক আছে, দৈর্ঘ্য মানে কি মিটার, তো এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয় দৈর্ঘ্যকে, লেন্থ দৈর্ঘ্য। ঠিক আছে, আর টাইম মানে সময়, সময়ের ওপর নির্ভর করে, সময়কে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, টি দিয়ে রিপ্রেজেন্ট করা। এবার যেটা নেই, মানে তুমি দেখতে পাচ্ছ এই যে ফর্মুলাটা আমি লিখেছি, অর্থাৎ এই যে ইউনিট লিখেছি, যে ইউনিট, সেই ইউনিটে নেই কোনটা, ভর নেই, তো ভরকে আমরা 1 করে দেবো, ভরকে আমরা কী করে দেবো 1 করে দেবো। ঠিক আছে, এবার ভরকে 1 করতে গেলে কী করতে হবে, আমরা জানি যে কোনো একটা জিনিস তার মাথায় যদি 0 দিয়ে দাও তাহলে সেটা কী হয়ে যাবে, সেটা 1 হয়ে যাবে। এক্ষেত্রে আমরা কাকে 1 করতে চাইছি, ভরকে 1 করতে চাইছি, মানে এমকে 1 করতে চাইছি। তো এমের মাথায় যদি 0 দিই তাহলে সেটা 1-এ পরিণত হবে। কেন এমকে আমরা 1-এ পরিণত করতে চাইছি, কারণ এম মানে হচ্ছে ভর, আর ভর এই এককে নেই। আমরা এখানে কোথাও ভর লিখেছি, মানে আমরা এখানে কোথাও লিখেছি কেজি বা গ্রাম ইত্যাদি লিখেছি, না লিখিনি। তার মানে জি এর এককে আমাদের কোনো ভরের একক নেই, যেহেতু ভরের একক নেই সেই জন্য ভরটাকে আমরা 0 মানে 1 করে দেবো। 1 করার জন্য আমরা কী করি, 1 করার জন্য বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে এমের মাথায় আমরা 0 দিয়ে দিই। ঠিক আছে, এমের মাথায় যে কোনো কিছু তার মাথায় যদি 0 দাও তাহলে সেটা 1-এ পরিণত হয়। ঠিক আছে, মানে বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে ওটা নেই, সোজা কথা বলতে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের, দেখো এবার কোন কোন জায়গায় আমাদের 0 আছে, দেখো এতেও 0 আছে এমের মাথায়, বিতে নেই, তো বি তো আমাদের কেটেই গেল এখানেই, সিতেও 0 আছে, ডিতেও 0, তো আমাদের কনফিউজ করে দিচ্ছে, আমাদের বাকিটা যেতে হবে। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি মিটার আছে, মিটারের মাথায় কিছু নেই, মানে এখানে 1 আছে, কারণ আমরা জানি পাওয়ারে কিছু না থাকা মানে 1 ধরা। তার মানে আমরা এমটাকে আমরা 0 ধরবো, এলটাকে আমরা কী ধরবো, এলের মাথা আমরা কী ধরবো 1 ধরবো, কারণ দৈর্ঘ্য মানে মিটার, মিটার মানে এলের মাথা আমরা তাহলে কী ধরবো, এখানে 1 ধরবো। ক্লিয়ার হয়েছে, আশা করি বুঝতে পারলে। আচ্ছা, নেক্সট আমাদের কী রয়েছে, সেকেন্ড। ঠিক আছে, সেকেন্ডের মাথায় কী আছে, স্কোয়ার আছে, তার মানে সেকেন্ডকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করছি, টি দিয়ে রিপ্রেজেন্ট করছি, টি এর মাথায় স্কোয়ার আছে, কিন্তু মুশকিল হচ্ছে টি এর মাথায় স্কোয়ার থাকলেও, মানে সেকেন্ডের মাথায় স্কোয়ার থাকলেও এটা আমাদের নিচে আছে, নিচে থাকলে আমরা পাওয়ারে কী লিখি, মাইনাস দিই। তাহলে এখানে অ্যান্সার আমাদের কী হবে, এম এর মাথায় 0, এল এর মাথায় 1, আর টি এর মাথায় আমাদের -2। তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে, ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট। দেখো এম এর মাথায় 0, এল এর মাথায় 1, টি এর মাথায় -2। ঠিক আছে, এইভাবে কিন্তু মাত্রাকে বার করা হয়। মাত্রা এই 3টে বিষয়ের উপর, 3টে ফান্ডামেন্টাল বিষয়। দেখো আমরা জানি যে কিছু রাশি আছে যেগুলো
ফান্ডামেন্টাল রাশি, যার উপর অন্য রাশির একক নির্ভর করে, সেরকম তিনটি রাশি কি ভর, দৈর্ঘ্য, সময়, আমরা সবাই জানি এটা, ঠিক আছে। সেই জন্য মাত্রা যখন নির্বাচন করা তখন এদের তিনটেকেই এখানে রাখা হয়। ভরের জন্য এমকে ব্যবহার করা হয় ডিনোট করতে, দৈর্ঘ্যের জন্য এলকে ব্যবহার করা হয় এবং সময়ের জন্য টিকে ব্যবহার করা হয়। আর যখনই কোনো জিনিস নিচে যাবে তখন তার মাথা যে পাওয়ার আছে তার আগে একটা মাইনাস বসে। যেমন সেকেন্ড মানে এখানে টাইম, টাইমের আগে কি বসেছে, টু তো হবেই টাইমের ওপরে, কিন্তু -2 হবে। ক্লিয়ার? কারণ কি, সেকেন্ডটা নিচে আছে তাই। ক্লিয়ার হলো? চলো আমরা এরপরে আমরা 15 দাগে যাব। জি এর মাত্রা নিচের কোনটি? 15 দাগ। এবার দেখো এখানে কিন্তু বড় হাতের জি বলেছে, পয়েন্ট টু বি নোটেড, বড় হাতের জি মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের কথা বলছে। আমরা মহাকর্ষীয় ধ্রুবকের, আমি একটু আগে তোমাদের বললাম যে মাত্রা কীভাবে বেরোয়, অবশ্যই ইউনিট মানে একক থেকে বেরোয়, ঠিক আছে। তো জি এর যে একক, আমি একটু আগে তোমাদের কী বললাম, নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই, এখানে পার বলে লিখেছিলাম, পারটাকে বাই বলে লিখতে পারো, বাই কেজি স্কোয়ার, ঠিক আছে। এই তো হয় তোমাদের বেসিক্যালি, ঠিক আছে। এবার দেখো এই যে নিউটন, নিউটনের মধ্যে কী থাকে, একটু আগে আমি তোমাদের বললাম ডাইনার নিউটন মানে কি, তার মানে দেখো এখানে কতটা কাজে লাগে। নিউটন বলতে কি বুঝি আমরা, কেজি ইন্টু, নিউটন বলতে কি বুঝি, কেজি ইন্টু মিটার পার, অনেকে মিটারটাকে মাস বলে ধরে না, আমি জন্য মিটারই লিখছি, METRE, মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, এইটা হয়। আর বাই তুমি দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে তোমাদের, কেজি স্কোয়ার রয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে? ঠিক আছে। এবার দেখো এই কেজি আর এই কেজি, এবার আমরা তো এভাবে লিখি না, আমাদের দেখো এখানে ব্যাপারটা কী রয়েছে, দেখো এখানে সব MLT দিয়ে রয়েছে, ঠিক আছে। কেজি কি, কেজি হচ্ছে ভর, দেখো বলে দিই, কেজি কার একক, কেজি তো ভরের একক, তো ভরকে আমরা কী লিখি, ভরকে আমরা এম লিখি, ওই জন্য এম, ঠিক আছে। এবার দেখো কেজির মাথায় কিছু নেই মানে 1 আছে, মিটারের মাথায় কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে। তো এম এর মাথায় 1 দাও, কী করে বেরোচ্ছে দেখো, ইন্টু মিটার কিসের একক, আমরা জানি লেন্থের একক, তো এল এবং 1, ঠিক আছে। এবার দেখো এই যে S2 মানে এসের মাথায় স্কোয়ার, অ্যাকচুয়ালি এস বলতে কী বোঝায়, এস বলতে টাইমকে বোঝায়, ভালো করে বুঝবে, এস বলতে কী বোঝায়, এস বলতে টাইমকে বোঝায়। এবার মিটারের তলাতে এসের স্কোয়ার আছে মানে সেকেন্ডের স্কোয়ার আছে, মানে অ্যাকচুয়ালি এইটা তুমি চাইলে নিচেও লিখতে পারো, এই পার্টটাকে তুমি কী করতে পারো, চাইলে নিচেও লিখতে পারো, এস স্কোয়ার অ্যাকচুয়ালি নিচে আছে, ঠিক আছে। তো আমরা নিচে তাহলে কী পাচ্ছি, এস স্কোয়ার মানে সেকেন্ডের স্কোয়ার মানে টাইমের স্কোয়ার, ঠিক আছে। আর এদিকে একটা কেজি স্কোয়ার মানে মাসের স্কোয়ার রয়েছে, ঠিক আছে। আমি আবারও বলে দিচ্ছি, ভালো করে বোঝো, অনেকে এই পার্টটা না একদম বুঝতেই পারে না, যারা বুঝতে পারছো ভালো কথা, তারা ক্যালকুলেট করো, অ্যান্সার করো, পরেরটায় যাও, কিন্তু যারা বুঝতে পারছে না তাদের জন্য একটু ডিটেলে আমাকে বলতে হবে। কী বললাম আমি যেটা বলতে চাইছি, এই যে কেজি, কেজির মাথায় কিছু নেই, কেজি কোথা থেকে আসছে, এই নিউটনকে ভাঙছি আমি, নিউটন বলতে বোঝায় কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ারটাকে এখানে না লিখে আমি নিচে লিখেছি, একই হয়। তো কেজির মাথায় 1 আছে মানে কেজি মানে মাস, মাসের মাথায় 1 আছে, মিটার মানে লেন্থ, মিটার দিয়ে আমরা কী মাপি, দৈর্ঘ্য মাপি, তো এলের মাথার মধ্যে 1 আছে। আবার কেজি স্কোয়ার মানে এম স্কোয়ার মানে মাসের স্কোয়ার মানে ভরের স্কোয়ার, আর এখানে সেকেন্ড হচ্ছে টাইমের তোমাদের রাশি, ওই জন্য টাইমের মাথায় কী আছে বা একক, টাইমের মাথায় আমার কী আছে, স্কোয়ার আছে, ঠিক আছে। এবার এভাবেও লেখা হয় না, কী হয়, এটাকে এক লাইনে লিখতে হয়। তো এক লাইনে লিখলে আমরা কী জানি যে যখন আমাদের ভাগ হয় তখন কী হয়, বিয়োগ হয়, তাই তো, পারে পারে। তো দেখো বেস সেম কার কার, এখানেও দেখো এম আছে, এখানেও দেখো এম আছে, তো বেস সেম, তো 1 -2 কোথা থেকে পেলাম, এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা উপরে যাবে এবং 1-এর সঙ্গে বিয়োগ হয়ে যাবে, ওপরের পাওয়ারের সঙ্গে কী হবে, বিয়োগ হবে, ঠিক আছে, ইন্টু এল, ঠিক আছে, ইন্টু জাস্ট এ মিনিট, আচ্ছা সরি এটা মিটারের স্কোয়ার ছিল, দেখেছো আমি এখানে কাণ্ড করেছি কি, এই দেখো এখানে মিটারের স্কোয়ার একটা ছিল না এই জায়গায়, এই যে এটা আমি লিখতে ভুলে গেছি, ঠিক আছে, এখানে একটা মিটারের স্কোয়ার হবে, আর একটা মিটারের স্কোয়ার এখানে আসে। এ দেখো নিউটন মানেই কেজি ইন্টু মিটার, আর এখানে একটা মিটার তো অলরেডি ছিল, তো মিটারের স্কোয়ার দাও, ঠিক আছে, মিটার স্কোয়ার এটা ছিল আমি খেয়াল করিনি। তো এখানে আমাদের আর একটা কী আছে, এল স্কোয়ার, তার মানে এখানে এলো, কার জন্য এলো, এইটার জন্য এলো, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী পাচ্ছি, এই যে এল স্কোয়ার আর এই যে 1, আমরা জানি বেস যখন সেম তখন গুণের সময় পারে পারে কী হয়, যোগ হয়, তো এই 1 + 2 = কী করে দেবে, আমাকে 3 করে দেবে, ঠিক আছে, ইন্টু দেখো এই টি এ স্কোয়ারটা নিচে আছে, ওপরে গেলে কী হবে, টি এর মাথাতে স্কোয়ার থাকবে কিন্তু মাইনাস হয়ে যাবে, নিচে যা আছে তা যখন উপরে যায় তখন পাওয়ার একটা মাইনাস লাগে, একটু আগে বলেছি। তো এটাকে যদি আমি ক্যালকুলেট করি আমি কী পাচ্ছি, m-1 L3T-2, এটা কোথায় আছে দেখো, দেখতে পাচ্ছ ফার্স্ট অপশান না সেকেন্ড অপশান, ইয়েস সেকেন্ড অপশান আমি দেখতে পাচ্ছি এটা আছে, ঠিক আছে। দেখো m-1 L3 আর মানে এল এর কিউব আর টি এর মাথায় -2, দেখো এটা আমাদের ম্যাচ করে যাচ্ছে, তো দিস ইজ দ্য কারেক্ট অপশান হিয়ার। ক্লিয়ার হলো কীভাবে এলো, আবারও বলে দিচ্ছি ভালো করে বোঝো।
নিউটনকে ভাঙলে আমরা কী পাই, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার পাই। সেকেন্ড স্কোয়ারটাকে নিচে, কারণ পার যা হবে তার নিচে যাবে, ঠিক আছে। আর জি এর যে একক সেটা হচ্ছে এইটা হয়। এখানে একটা মিটার স্কোয়ার অলরেডি আছে, সেই মিটার স্কোয়ার হচ্ছে এইটা, যে আমি লিখতে ভুলে গেছিলাম প্রথমে। তার নিচে হচ্ছে কেজি স্কোয়ার আছে এই। এবার এসো, কেজি মাথা 1 কিছু নেই, মানে 1 মানে এম এর মাথা 1, কারণ কেজি মানে ভর মানে মাস, মাসের জন্য এম। মিটার মানে লেন্থ, লেন্থের মাথায় কিছু নেই মানে 1, আর এখানে লেন্থের মাথায় স্কোয়ার আছে মানে 2, ঠিক আছে। কেজির মাথায় স্কোয়ার আছে মানে এম এর মাথায় স্কোয়ার পড়বে। সেকেন্ড, সেকেন্ড মানে টাইম, টাইমের মাথায় স্কোয়ার মানে সেকেন্ডের মাথায় স্কোয়ার মানে টাইমের মাথায় স্কোয়ার। এবার ক্যালকুলেট করো, তুমি এটা পেয়ে যাবে, তার থেকে এটা আসবে, তো এটা আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? চলো 16 নম্বর দাগে চলো। আচ্ছা, এটা দেখো, এটা এলপিতে পড়া প্রশ্ন, একটু টাফ প্রশ্ন, ঠিক আছে। আমি তোমাদের মোটামুটি 10 বা 12 দাগ থেকে যে প্রশ্নগুলো করাচ্ছি একটু টাফ কনসেপচুয়াল প্রশ্ন। আরও আজকে 20 দাগ পর্যন্তই আছে, এরপরে তোমরা নেক্সট দিন আমি তোমাদের আরও কোশ্চেন্স এর থেকে করাবো, আরও 20টা প্রশ্ন এখান থেকে করাবো, চিন্তা করার কারণ নেই, ঠিক আছে, একটু ওয়েট করে যাও। তো 16 দাগ বলছে তোমাদের, এম ভরযুক্ত অবাধে পতনশীল ছোট পাথরের টুকরো একটি এম নট বা M0 বলতে পারে, M0 ভর এবং D0 ব্যাসযুক্ত, যুক্ত দুবার পড়েছে, ব্যাসযুক্ত গোলক আকৃতি, ঠিক আছে, গোলক আকৃতি গ্রহের পৃষ্ঠতলের ওপর পড়তে থাকলে সেটির ওপর প্রযুক্ত অভিকর্ষজ ত্বরণের মান কত? এখানে বলেছে অবাধে পতনশীল, ঠিক আছে, মানে ফ্রিলি ফল করছে, ঠিক আছে, ফ্রি ফলের কথা বলছি। ধরো একটা এখানে আমাদের তোমাদের একটা গোলক আকৃতি, আমার হচ্ছে না, জাস্ট এ মিনিট, ইয়েস, এই সাপোজ ধরো এই, তো গোলক আকৃতি একটা এখানে কী আছে, গ্রহ আছে, এটা ধরো সেই গ্রহ, ঠিক আছে, এই গ্রহ, প্রথমে ব্যাপারটা বুঝিনি, যার মাস এখানে বলেছে M0, আর দেখো এখানে ব্যাসার্ধ বলিনি, ব্যাস বলেছে D0, তাহলে আমার ব্যাসার্ধ কত হবে, D0/2 হবে, ঠিক আছে, ব্যাসের হাফ। মাস আমাদের M0, আর ব্যাসার্ধ আমাদের কী হবে তাহলে, D0/2, ঠিক আছে, আগে বুঝিয়ে নিচ্ছি। এবার বলছি একটা ছোট পাথরের খণ্ড সাপোজ ধরো এখানে আছে, এই খণ্ডটা এই যে গ্রহ আছে তার পৃষ্ঠতলের ওপর পড়ছে, ঠিক আছে, ওপর থেকে নিচের দিকে পড়ছে, এবং এর মাস বলেছে M, এখানে লেখাই আছে দেখতে পাচ্ছি, এর মাস বলেছে M। তো তোমাদের কি জিজ্ঞেস করেছে যে এক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান কত হবে, বোঝা গেল, এই হচ্ছে পুরো অঙ্কটা। এবার আমরা একটু আগেই যা পড়েছি সেটা আমাদের লিখতে হবে। একটু আগে আমরা কী পড়েছি, একটু আগে আমরা পড়েছি যে অভিকর্ষজ মানের মানে ত্বরণের যে মান হয় সেটা আমরা কী জানি, G = আমরা কী জানি, বড় হাতের G ইন্টু ভর বলতে যে গ্রহ আছে ওখানে M লেখা ছিল, M মানে ভর, বাই আমরা কী জানি, ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাস নয় কিন্তু, ব্যাসার্ধ তার স্কোয়ার, এই হচ্ছে হয় আমাদের, ঠিক আছে, এইটা আমাদের হয়। এটা কি ওখানে লেখা হচ্ছিল G ইন্টু M মানে হচ্ছে গ্রহের ভর বাই R² মনে করে দেখো, এইটা আমাদের লেখা হচ্ছিল। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার এখান থেকে তুমি যদি ভ্যালু পুট করো তুমি ইজিলি এখানে অ্যান্সার পেয়ে যাবে, ভ্যালু পুট করলেই অ্যান্সার পেয়ে যাবে। চলো ভ্যালু পুট করা যাক, অ্যান্সার পাওয়া যাক। তো ভ্যালু যদি পুট করি আমরা দেখতে পাচ্ছি G তো Gই থাকবে, ঠিক আছে। M এখানে কি বলেছে, এটা হচ্ছে গ্রহের ভর কত বলেছে এখানে, M0, ওকে, M0 যা বলেছে তাই লিখবো, M0 বাই এখানে R² মানে কি, D0/2, কারণ D0 তো আমাদের ব্যাস, D0/2 তাহলে কী হবে, ব্যাসার্ধ হবে, ব্যাসের অর্ধেক, ঠিক আছে, এটা D0/2 এবং তার স্কোয়ার, সূত্র অনুযায়ী, এক্স্যাক্টলি সূত্র অনুযায়ী আমরা এখানে বসাচ্ছি। তো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এই যে আমাদের 2, সেই 2 এর জন্য একটা 4 উপরে যাচ্ছে আমাদের, তো 4 উপরে গেল, ঠিক আছে, G এলো, M0 উপরে ছিল থাকলো, আর নিচে আমাদের কি আসছে, D0 তার স্কোয়ার আসছে। তো G এর যে ভ্যালু সেটা আমাদের এইটা দাঁড়াবে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো দেখে নাও কোথায় আছে, 4GM0/D0 তার হোল স্কোয়ার, এইটা আমাদের অ্যান্সার হবে। আচ্ছা নিচেও একটা আছে, আচ্ছা এখানে স্কোয়ার নেই, সেই জন্য এটা কাটছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। দেখো ইজিলি বেরিয়ে গেল, ঠিক আছে। এই ফর্মুলা অনুযায়ী আমাদের জাস্ট আসছে, ফর্মুলা পুট করে অ্যান্সার পেয়ে যাবে। এলপির প্রশ্ন খুব টাফ হয় এমন নয়, এবং সেই জন্য রেলওয়ে গ্রুপ ডিতে ইজিলি পড়তে পারে, ঠিক আছে। চলো আমরা 7 নম্বর দাগে যাব। আচ্ছা 7 দাগ দেখো, এটাও ভালো প্রশ্ন, এটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে পড়া প্রশ্ন। যদি একটি গ্রহের ভর এবং ব্যাসার্ধ দ্বিগুণ হয় তাহলে তার অভিকর্ষজ ত্বরণ কী হয়ে দাঁড়াবে। ইজিলি আমরা দেখতে পাচ্ছি যে জি এর যেটা মান দাঁড়ায় সেটা হচ্ছে G ইন্টু গ্রহের ভর ইন্টু বাই তোমাদের কী হয়, যে ব্যাসার্ধ তার স্কোয়ার, এটা ছিল। এখন বলছে জি তো জিই থাকবে, M হয়ে গেছে 2M, ঠিক আছে, মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে, মাস কী হচ্ছে, আগে যা মাস ছিল তার দ্বিগুণ হয়ে যাবে এবার, ঠিক আছে, আর বলেছে আরও দ্বিগুণ হয়ে গেছে, মানে 2R তার হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবারে জি এর মান এইটা দাঁড়াবে, তো জি এর মান কি দাঁড়াচ্ছে দেখো, G ইন্টু 2M, নিচে আসছে তোমাদের 4R², ঠিক আছে,
ওকে, ক্লিয়ার হলো? তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি এইটা আমাদের কী হচ্ছে, কেটে বেরিয়ে যাচ্ছে। তার মানে তুমি ভালো করে দেখো, এখন আমাদের মান কি আসছে, জিএম বাই 2r² আসছে আমাদের মান, ঠিক আছে? তার মানে আগে অ্যাকচুয়ালি আমাদের মান কী ছিল, অ্যাকচুয়ালি মান আমাদের ছিল এইটা বেসিক্যালি, আর এখন আমাদের মান কি এসছে, এইটা। তার মানে আগে যা ছিল এখন তার হাফ এসছে কিনা বলো, হাফ এসছে কিনা কী করে বুঝলে? দেখো, দেখতে পাচ্ছ জিএম বাই r², আগে মান ছিল, এই হচ্ছে অ্যাকচুয়াল মান ছিল। এখন যেহেতু এটা 2m, এটা 2r তার হোল স্কোয়ার হয়ে গেছে, এই যে এখানে করেছি, দেখতে পাচ্ছ নিচে একটা 2 চলে এসছে, মানে টোটাল ভ্যালুটার তলা একটা 2 এসছে, মানে টোটাল ভ্যালুটার হাফ হয়ে গেছে। এই দেখো এইখানে যা ছিল এখানে তাই আছে, শুধু নিচে একটা এক্সট্রা 2 এসছে। 2 আসা মানে কি, যা মান ছিল তার হাফ হয়ে যাচ্ছে। তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে, হাফ, 1, এই যে 1/2, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলেছে ভূপৃষ্ঠ থেকে 32 কিমি উপরে অভিকর্ষজ ত্বরণের মান মূল অভিকর্ষজ ত্বরণের কত গুণ হবে? ঠিক আছে, এখানে তুমি একটা জিনিস জানো ভালো করে, তোমাদের জানা উচিত, না জেনে থাকো আমি বলে দিই, বা একটু আগেও বলেছি। এটা ধরো সাপোজ আমাদের আর্থ, পৃথিবী, ঠিক আছে, আর্থ। তো আমরা জানি যে পৃথিবীর ব্যাসার্ধ, সাপোজ ধরো এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, আর পৃথিবীর ব্যাসার্ধ ধরো এটা, তার মানে এটাও পৃথিবীর ব্যাসার্ধ, এটা যদি আর হয় এটাও আমাদের আর হবে। আর এখানে বলেছে ভূপৃষ্ঠ থেকে 32 কিমি উপরে, ঠিক আছে, 32 কিমি উপরে, মানে এইটা আমাদের সাপোজ ধরো 32 কিমি, ঠিক আছে, এটাও সাপোজ ধরো 32 কিমি। আর এখানে বলে দিয়েছে যে ব্যাসার্ধ সেটা ধরতে কত বলেছে, 6400 কিমি, মানে এই যে আর এর মান এখানে কী ধরতে বলেছে, 6400 কিমি তোমাদের ধরতে বলেছে। তোমাকে বলেছে আমরা জানি ভূপৃষ্ঠে যে জি এর মান হয় এইখানে, ঠিক এক্স্যাক্টলি ভূপৃষ্ঠে সেটা আমাদের কত হয়, 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়। তোমাকে বলেছে এই পয়েন্টে জি এর মান কত, এই পয়েন্টে জি এর মান কত। আমার কথা বোঝা যাচ্ছে, ক্লিয়ার? চলো অঙ্কটা করে ফেলা যাক, ঠিক আছে। অর্থাৎ, আর এটা তোমরা জানো যত উচ্চতা বাড়বে তত জি এর মান কী হবে, কমবে। আমরা জানি উঁচুতে উঠলেও জি এর মান কমে যায়, নিচে গেলেও জি এর মান কী হয়, কমে যায়। তাহলে জি এর মান বেশি সব থেকে কোথায়, সারফেসে, পৃথিবীর ভূপৃষ্ঠে একদম সারফেসে কিন্তু জি এর মান কী হয়, সর্বোচ্চ হয়, যেটা 9.8 ধরো সেটা সর্বোচ্চ। আর আমরা এটাও জানি যে মেরুতে বেশি হয়, মেরুতে জি এর মান বেশি হয় কার থেকে, নিরক্ষীয় অঞ্চলে, ঠিক আছে। ইকুয়েটোরিয়াল যে অঞ্চল হয়, রিজিয়ান হয়, তার থেকে মেরুতে জি এর মান বেশি হয়, ঠিক আছে। ওকে, এটা কেন হয় নেক্সট দিন বলবো, এই প্রশ্নগুলো আমি তোমাদের নেক্সট দিন রেখেছি, আজকে একটু টাফ প্রশ্ন করিয়ে দিই। বলছে যে ভূপৃষ্ঠ থেকে 32 কিমি উপরে অভিকর্ষজ ত্বরণের মান মূল অভিকর্ষজ ত্বরণের কত গুণ হবে? দেখো এর যে ফর্মুলা, একটা ডিরেক্ট ফর্মুলা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এর যে ফর্মুলা সেটা হচ্ছে G1 - 2h/r, এই হচ্ছে এর ফর্মুলা হয়, ঠিক আছে। এটা কখন কাজ লাগবে, যখন বলবে ভূপৃষ্ঠ থেকে এত কিমি উপরে, এই রকম যখন বলবে, বা এরকম রিলেটেড যখন অঙ্ক দেবে তোমাকে, কি মান হয়, এর কি ফর্মুলা হয়, G × 1 - 2h/r। এই এইচ হচ্ছে যত কিমি, যেমন এখানে এইচ এর মান হচ্ছে 32, আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর হচ্ছে কি, আর্থ রেডিয়াস, ঠিক আছে, আর্থ রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াস। আশা করি বুঝতে পারলে এখানে আর্থ রেডিয়াস কত, আর এর ভ্যালু কী হবে, এই যে এইটা হচ্ছে আর এর ভ্যালু 6400, ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারছো। ওকে, এখানে আর এর ভ্যালু কী হবে, 6400, এইটা হচ্ছে আর এর ভ্যালু হবে। চলো করে ফেলা যাক। তো জি বলতে কোন জি বলতে তোমাদের যে নর্মাল জি, সেই জি, ঠিক আছে। এবার দেখো এখানে বলেছি যে অভিকর্ষ ত্বরণের কত গুণ, তো জি এর মান 9.8 বসানোর দরকার নেই, কারণ তুমি যে অপশানগুলো দেখছো সেখানে দেখতে পাচ্ছ জি অলরেডি রয়েছে। তো জি যখন রয়েছে তখন আমি কেন শুধু জি এর মান পুট করবো, এখানে দরকার নেই কোনো। তো 1 - 2h, তার মানে 2 × 32, এইচ এর ভ্যালু, বাই তোমাদের কী হবে, 6400, এই হচ্ছে হবে। এবার তুমি বলবে যে স্যার 6400 তো কিমিতে আছে, আর জি এর যে মান আমরা নেই সেটা তো মিটার/সেকেন্ডে থাকে, প্রবলেম হবে কি না, কোনো প্রবলেম হবে না, ডিরেক্ট তুমি করতে পারো, একই ভ্যালু আসবে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, জি, কারণ ক্যান্সেল আউট হয়ে যায়, ওই যে 1000 দিয়ে গুণ করবে ভাগ করবে, ওটা কি আর পরবর্তীকালে ক্যান্সেল আউট হয়ে যায়, 64 বাই তোমাদের এইটা, এই তো আসবে। এখান থেকে বেসিক্যালি আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমাদের 100 চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি জি এর যে মান আসছে সেটা হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি, 0.99 আসছে, ঠিক আছে, এই আসছে, অর্থাৎ 0.99 × জি কোথায় আছে দেখো, এই যে বিতে আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে একটা কম্পারেটিভ স্টাডি করতে বলছে, সোজা কথা বলতে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের কোশ্চেনে যাব। আচ্ছা, পরের প্রশ্ন,
ভূপৃষ্ঠ থেকে কত কিমি উপরে অভিকর্ষজ ত্বরণের মান মূল অভিকর্ষজ ত্বরণের 1% হয়। এখানে একটা ডিরেক্ট ফর্মুলা ইউজ করা যায়, সেটা তোমাদের আগে করে দিই, তারপর আমি তোমাদের বেসিক নিয়মটা দেখিয়ে দেবো। জি ইন্টু X%, X%-এর ভ্যালু এখানে 1%, X%-এর যে ভ্যালু সেটা এখানে 1%, ঠিক আছে, ইকুয়ালটা আমাদের কী হয়, জি ইন্টু তোমাদের আর বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, এই হচ্ছে। এখানে আর এর মান কি, এখানে আর এর মান হচ্ছে 6400 কিমি, এই হচ্ছে ফর্মুলা হয়। তুমি বসাও জি ইন্টু 1% ইকুয়ালটা আমাদের জি ইন্টু, দেখো এখানে না আর এর মান পুট করো না, না করলে তোমার সুবিধা হবে, ঠিক আছে। আর এটাকে যদি লেখো তাহলে এটাকে এভাবে লেখা যায়, আর এর স্কোয়ার উপরে দিয়ে দাও আর নিচে তোমাদের আর প্লাস এইচ তার হোল স্কোয়ার দিয়ে দাও, এভাবে এটাকে লেখা যায়, ঠিক আছে। এভাবে কী করা যায়, এটাকে লেখা যায়, ঠিক আছে। এবার এখান থেকে দেখতে পাচ্ছ কি, এই আর সিম্পলি এই আর কেটে বেরিয়ে যাবে, আর যদি ক্রস মাল্টিপ্লাই করো তুমি কি পাচ্ছ, আর প্লাস এইচ তার হোল স্কোয়ার পাচ্ছ, ঠিক আছে। আর ওপর দিকে কী হচ্ছে, 100 আর এর স্কোয়ার তোমাদের চলে আসছে, ঠিক আছে। এবার আমরা একটা কাজ করতে পারি, এদিকেরটাকে আমরা যদি স্কোয়ার রুট করি, ডান পক্ষকে যা করবো বাম পক্ষকে আমরা তাই করতে, এদিকে আমাকে স্কোয়ার রুট করতে হয়। তো করলে কী পাচ্ছি আমরা এখানে, এই রুট আর এই স্কোয়ার কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে। তার মানে এখানে আর প্লাস এইচ পেয়ে যাব। আর এদিকে আমরা কি পাচ্ছি, 100-এর স্কোয়ার রুট করলে আমরা 10 পাবো, আর আর স্কোয়ারের স্কোয়ার রুট করলে আমরা আর পাবো। এখান থেকে আমরা এইচের ভ্যালু কী পাচ্ছি, 9 আর পাচ্ছি। তো আমরা বেসিক্যালি কি, এইচের যে মান দাঁড়াবে সেটা হচ্ছে 9-এর সঙ্গে আর এর গুণফল, 9-এর সঙ্গে আরকে গুণ করে দাও, 6400 আর এর ভ্যালু ছিল। তো অ্যান্সার তোমাদের কত হবে, 00 আসবে, 36-এর 6 হাতে 3, 54 আর 3-এ 57। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফার্স্ট অপশন কারেক্ট অপশন, ঠিক আছে। এটা গেল আমাদের বেসিক মেথড, সরি এটা গেল আমাদের শর্টকাট, ঠিক আছে। বেসিক মেথডটা কি একটু দেখে না, বেসিক মেথডটা একটু ঘোরানো হবে বা বলতে পারো যে একটু তোমাদের বড় হতে পারে, বেসিক্যালি আর কিছু না, ঠিক আছে। তো চলো বেসিক মেথডটা একবার দেখিয়ে দিই, কারণ অনেকে মনে করে স্যার ফর্মুলা কত মুখস্থ করবো, এটা একটা কারেক্ট থিওরি যে ফর্মুলা স্যার আমি কত মুখস্থ করবো, ঠিক আছে, ঠিকই কথা। তো দেখো বেসিক মেথডে আমরা কি করবো, দেখো আমরা জি সমান সমান বেসিক্যালি কী জানি, জি সমান সমান আমরা জানি জি এম বাই আর স্কোয়ার, ঠিক আছে, জি এম বাই আর স্কোয়ার। একটু ছোটো করে করবো কারণ একটু বড় হয়, ঠিক আছে, জি এম বাই আর স্কোয়ার, ওকে। বেসিক্যালি আমরা এটা জানি। এখানে বলেছে জি এর মান 1% হবে, তার মানে এই জি এর মান 1% হবে, তাহলে জি ইকুয়াল টু যদি এটা হয় তাহলে এরও 1% হয়ে যাবে, আমার কথা বোঝা যাচ্ছে। তাহলে এর 1% কত হবে, এর থেকে যদি আমি 1% বার করি তাহলে আমি কী পাবো, আমি পাবো জি এম বাই আর স্কোয়ার ইন্টু 1/100। ভালো করে বুঝবে, এখানে বলেছে জি এর অ্যাকচুয়াল মান তো এটা হয়, কিন্তু এরা বলছে যে জি এর মান হতে হবে জি এম বাই আর স্কোয়ার ইন্টু 1/100। কেন এটা করলাম, দেখো জি এর 1% যদি আমি করি, এদিকে যদি আমি এটা করি তাহলে এদিকেও আমাকে এটা লিখতে হবে, অর্থাৎ তুমি ডান পক্ষকে যা লিখবে তোমাকে বাম পক্ষকেও তাই লিখতে হবে। ভালো কথা বোঝো, এটা আমাদের ডান পক্ষ, ডান পক্ষকে তুমি যদি যা লিখবে বাম পক্ষকে তোমাকে তাই লিখতে হবে, বা তুমি বাম পক্ষকে যা লিখবে ডান পক্ষকে তোমাকে তাই লিখতে হবে। এখানে তো বলেছে যে 1% হতে হবে, মানে জি এর 1% মানে এইটা, তাহলে এদিকে যদি আমি এটা করি এদিকে আমাকে তাই করতে হবে। আমি এক্স্যাক্টলি এখানে এক লাইনে তাই করেছিলাম, ঠিক আছে। তো এটা মুছে দিচ্ছি আমি এক্স্যাক্টলি, একটু ভেঙে বলে দিই, অনেকের প্রবলেম হয় বুঝতে। এবার দেখো, এবার এখান থেকে আমরা এই একটা অঙ্কই দেখাবো, নেক্সট একটা অঙ্ক আছে, সেই অঙ্কে আমি জাস্ট শর্টকাট দেবো, কারণ এই প্রসেসটা অনেকে বুঝতে পারে না, যদিও এখানে সূত্র তুমি প্রয়োগ করবে না, ঠিক আছে, সূত্র প্রয়োগ ছাড়াই অঙ্কটা হয়ে যাবে। এটা গেল 1 নম্বর ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন হচ্ছে এটা, ঠিক আছে। চলো সেকেন্ড ইকুয়েশন দেখা যাক। ফার্স্ট ইকুয়েশন এটা, সেকেন্ড ইকুয়েশনে আমরা কি করব, আমরা যেটা মানে বেসিক্যালি আমরা যেটা করব সেটা আমরা কি করব, এই যে দুটো আছে না, এখানে আমাকে কি বলেছে যে কত কিমি উপরে, ভালো করে বুঝবে, এখানে কি বলেছে কত কিমি উপরে, মানে এইচের মান, এই কিমিটাকে আমরা ধরে নিচ্ছি এইচ, কত কিমি উপরে, এইচ কিমি উপরে। তার মানে এখানে জি এর মান অ্যাকচুয়ালি কী হওয়া উচিত, যদি এইচের মান ধরে করি তাহলে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার হওয়া উচিত। ভালো করে বুঝবে, ভূপৃষ্ঠের কেন্দ্র থেকে আর ডিস্ট্যান্সে জি এর মান হচ্ছে এইটা, কিন্তু এখানে তো কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের যে ডিস্টেন্স তারও এইচ উপরে যেতে বলেছে, তার মানে এখন জি এর মান এইটা হয়ে যাবে, ঠিক আছে। জিএম তো জিএমই থাকবে, জি মানে তো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ওর মান তো সেমই থাকে। এম এর মান মানে পৃথিবীর ভর, ওটাও সেম থাকবে, কিন্তু হাইটটা চেঞ্জ হবে। আগে কেন্দ্র থেকে ব্যাসার্ধের যে দূরত্ব, ঠিক আছে, বা ভূপৃষ্ঠের যে দূরত্ব সেটা ছিল আর, এখন তারও ওপরে এইচ কিমি ওপরে যেতে বলছে, আমি ধরে নিচ্ছি এইচ কিমি, অজ্ঞাত রাশিটাকে এইচ ধরে নিয়েছি, তো এইটাই আমাদের জি এর মান হওয়া উচিত। তো এইটা আর আমি এখানে যেটা লিখেছি এই দুটো তো ইকুয়াল হবে,
ঠিক আছে, ওটা পার্সেন্টেজ দিয়ে করলে ওই মান আসছে, আর আমরা নর্মালি করলে এই মান আসছে। তো এখানে দেখো জিএম কেটে বেরিয়ে যাচ্ছে, এটাও খুব চাপ নয়, ব্যাপারটা বোঝাটা টাফ। এবার আমি যদি এই হরটাকে উল্টে দিই, তাহলে এদিকে উল্টালে এদিকেও উল্টাতে হবে, কারণ বেসিক্যালি আমার কী দাঁড়াবে, আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমার এখানে কী দাঁড়াবে, আর স্কোয়ার ইন্টু 100। ঠিক আছে, এবার তুমি যদি এদিকে স্কোয়ার তুলে দাও, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে, আর প্লাস এইচ, কারণ রুট করতে হবে। ঠিক আছে, আর এদিকে আমার আসছে 10r। ঠিক আছে, এদিকেও তুমি স্কোয়ার রুট করে দিলে, তো এদিকেও তুমি স্কোয়ার রুট করলে, দেখো সেই সেম চলে এসছে, এই লাস্ট লাইন এ দেখো সেম চলে এসছে। তো এখান থেকে আমি কী পেয়ে যাবো, এইচের মান আমি কী পেয়ে যাবো, 9r পেয়ে যাবো। তার মানে এইচের আমি মান আবার সেই 57600 পেয়ে যাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। অনেকে প্রাথমিক অবস্থায় বুঝতে পারেনি, তারা একবার ভাবো, আমি যদি পার্সেন্টেজে করি তাহলে জি এর 1% মানে কত, g/100। তো এদিকে আমি যদি এটা দিই, তাহলে এর তলাও আমাকে তাই দিতে হবে, আমি তোকে এখানে তাই করেছি। আর আমি যদি RH ফরম্যাটে লিখি, তাহলে এই মানটা কি এই ফরম্যাটে লেখা যায়, তাহলে দুটো বেসিক্যালি সেম, এটাও সেম এটাও সেম, দুটোকে ইকুয়াল করে দাও, তুমি দেখবে অ্যান্সার ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা লাস্ট প্রশ্নে যাব। আচ্ছা, এখানে আমি সিম্পলি শর্টকাট ইউজ করছি। ঠিক আছে, একই সেম প্রশ্ন, জাস্ট পার্থক্য করে দিয়েছি, এটাও এনসিইআরটির প্রশ্ন। তো আমরা এখানে কী করব, আমরা যেটা করব সেটা হচ্ছে জি ইন্টু, ফরম্যাটটা একবার লিখে দিচ্ছি, x%। এখানে x%-এর মানই হচ্ছে 25%। ঠিক আছে, তো জি ইন্টু r/r প্লাস এইচ তার হোল স্কোয়ার, এই হচ্ছে হয়। তা আমরা দেখতে পাচ্ছি এখানে জি আর জি কেটে যাচ্ছে, x%-এর মান হচ্ছে 25%। ঠিক আছে, 25/100। আর এখানে আমাদের কী থাকছে, r² আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে কাটাকুটি করলে আমরা কী পাচ্ছি, 1/4 পাচ্ছি, এটা কাটাকুটি করলে সুবিধা হয়। তো আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইকুয়ালটা আমরা কী পাচ্ছি, 4r²। ঠিক আছে, তুমি এদিকেও স্কোয়ার রুট করে দাও এবং এদিকেও তুমি স্কোয়ার রুট করে দাও, তাহলে কী পাচ্ছ, আর প্লাস এইচ পেয়ে যাচ্ছে এদিকে, এদিকে তুমি কী পাচ্ছ, 2r পাচ্ছ। তার মানে এইচের যে মান তোমার দাঁড়াবে সেটা হচ্ছে 2r মাইনাস আর, মানে আরই দাঁড়াবে। অর্থাৎ এইচের যে মান সেটা আর এর মানের সমান হবে। তা আর এর মান কত, এখানে আমরা সিম্পলি দেখতে পাচ্ছি 6400। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, অর্থাৎ সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ক্লিয়ার হলো, দেখো কত ইজিলি অ্যান্সার বেরিয়ে গেল। তো আমি দুটো সূত্র আজকে মেনলি বলেছি, আর ফার্স্টে তো জি এর ভ্যালু আর তোমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের যে সূত্র সেটাও বলেছিলাম। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করে যাও, আর চেষ্টা করো এই অঙ্কটাকে, ঠিক আছে, এই যে অঙ্কটা, এই যে 20 দাগের যে অঙ্কটা, এটাকে চেষ্টা করো বেসিকে করো, বেসিক একবার করার চেষ্টা করো, তাহলে দেখবে বেসিকটাও ক্লিয়ার থাকবে। দেখো লাগলো কি লাগলো না পরের কথা, কিন্তু বাড়িতে বসে চেষ্টা করতে আপত্তি কোথায়, চেষ্টা করলে কি হয়, বেসিকটা আরও ক্লিয়ার হয়। বেসিক মেথড যত চেষ্টা করবে, বেসিক যে থিওরিটা সেটা তোমার ক্লিয়ার হয়, কারণ অঙ্ক তো বেসিক্যালি এই যে নিউমেরিক্যালসগুলো করাচ্ছে এটা তো বেসিক থিওরির ওপরেই করাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই সূত্রটা কোথা থেকে এলো এটা অনেকে জিজ্ঞেস করবে, আমি জানি। দেখো এই সূত্রটা প্রমাণ করাটা এইটুকু স্ক্রিনে হয় না, একটু বড় টাইম লাগে, সময়ও লাগে, স্ক্রিন বড় হলে সুবিধা হয়। ঠিক আছে, যেহেতু আমাদের ডিজিটাল প্যাডের স্ক্রিনটা ছোটো, কিন্তু এত ছোটো স্ক্রিনে করানো যায় না। ওকে, তবু যদি কেউ বলো যে স্যার প্রমাণ করে একবার দেখান, তাহলে আমি নেক্সট দিন একবার ট্রাই করবো। ওকে, থ্যাংক ইউ।